নজর রাখবো পরের খবরে। নিজেদের ছক ভেঙেই ধরা পড়লো জঙ্গিরা। 10ই মার্চ বিস্ফোরণের পরেই গা ঢাকা দেয় এই জঙ্গিরা। এরপর ক্রমাগত নিজেদের অবস্থান বদলেছে তারা। 1 থেকে 2 দিনের বেশি তারা কোথাও থাকেনি। অবস্থানের পাশাপাশি তারা বদলেছে নিজেদের পরিচয়। একাধিক জায়গায় একাধিক নামে এই জঙ্গিরা থেকেছিল। ধর্মীয় পরিচয়ও তারা গোপন রেখেছিল। একেবারে সাধারণ যে হোটেল, যেখানে রুম ভাড়া 1000 টাকার মধ্যেই ছিল, সেই সমস্ত হোটেলে তারা আশ্রয় নিয়েছিল। হোটেল এবং নামের মতো তারা মোবাইল ও সিম কার্ডও চেঞ্জ করেছে। এবং এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, যেমনটা জানা যাচ্ছে যে তারা তো অনেক এই জঙ্গিদের নানা ধরনের প্ল্যানিং ছিল, অনেক রকম প্ল্যানিং ছিল, কিন্তু একটা বিষয় উঠে আসছে, তাহলে কি যে চেনা ছকটা যেটা তারা করেছিল সেই ছক থেকে একটু বাইরে বেরোনোর কারণেই কি তাদের এই আজকে তাদের গ্রেফতার হওয়া? এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার থেকে অভিরূপা। দেখো, ছক ধরে রাখার গল্পেই ছক ভাঙলো এই সমস্ত জঙ্গিদের, মানে সন্দেহভাজন ধৃত এই জঙ্গির। তার কারণ যদি আমরা একদম প্রথম দিন থেকে প্রিলিমিনারি যে সিনপসিস সেটা যদি একবার নজর বোলাই, তাহলে দেখতে হবে যে 1 মার্চ ব্যাঙ্গালোরের ওই ক্যাফেতে যখন বিস্ফোরণ ঘটেছিল, তারপর থেকে প্রায় 1 মাসের বেশি সময় ধরে এই যে প্রত্যেক কটা জায়গায় খুব ছোট ছোট সিনপসিস করে থাকা, মানে প্রত্যেক কটা জায়গায় 1 থেকে 1.5 দিন করে স্টে করা, এবং অবশেষে দীঘার যে হোটেলে গিয়ে তাদের আত্মবিশ্বাস একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেল, তারা বেশি দিন সেই হোটেলে স্টে করলেন। এবং যার জেরে একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে এনআইএ এবং তার সঙ্গে সঙ্গে কেরালা কর্ণাটকের পুলিশের সহায়তায়, মানে যৌথ অপারেশনে অবশেষে পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করতে সক্ষম হলেন ধৃত এই 2 জঙ্গিকে। এবার কলকাতার মধ্যে কি হলো? কলকাতার মধ্যে ইতিমধ্যেই মোট 4টি হোটেলের নাম উঠে এসেছে। তার মধ্যে একটি হোটেল রয়েছে এসএন ব্যানার্জি রোডে, একটি হোটেল রয়েছে ধর্মতলা অর্থাৎ লেনিন সরণিতে, আরও 2টি হোটেল, একটি একবালপুর, একটি খিদিরপুরে। এই 4টি হোটেলের নাম এখনো পর্যন্ত এনআইএ সূত্রে উঠে এসেছে। এবার এই 4টি হোটেলের জায়গায় যদি বা গেস্ট হাউসে কতদিন তারা থেকেছিলেন সেটা যদি আমরা দেখি, তাহলে জানতে হবে যে প্রত্যেকটি গেস্ট হাউসেই তারা 1 থেকে 1.5 দিনের বেশি স্টে করেননি। সেটা ধর্মতলা হোক, লেনিন সরণি বা এসএন ব্যানার্জি রোড হোক বা খিদিরপুর একবালপুর, যেটাই ধরি না কেন। এবং একবালপুরের গেস্ট হাউসে তারা যখন পৌঁছেছিলেন বা খিদিরপুরের গেস্ট হাউসে তারা যখন পৌঁছচ্ছিলেন, তারা এতটাই আনঅর্গানাইজড ওয়েতে মানে পৌঁছচ্ছিলেন যে একজন অটো চালক, যার খোঁজ আমরা ইতিমধ্যেই পেয়েছি, যে অটো চালকের সঙ্গে কথা বলেছি আমরা, তিনি জানিয়েছেন যে গত 21 তারিখ কালীঘাট সংলগ্ন, কালীঘাট মন্দির সংলগ্ন এলাকা থেকে অটো রিজার্ভ করে ওই 2 ব্যক্তি, 2 সন্দেহভাজন জঙ্গি, তারা প্রবেশ করেছিলেন, মানে অটো রিজার্ভ করে তারা এনেছিলেন। প্রথমে তারা একবালপুরের একটি হোটেলে গিয়ে পৌঁছন, অর্থাৎ অটোওয়ালাকেই প্রশ্ন করেন যে কোথায় ভালো হোটেল রয়েছে, কোথায় তারা থাকতে পারবেন। অটোওয়ালা প্রথমে তাদেরকে একটি হোটেলে নিয়ে যায়, সেখানে তাদের বেশ কিছুক্ষণ দর কষাকষি হয়, সেটা তাদের পছন্দ হয়নি। তারপর কয়েক মিটার দূরে, কয়েকশো মিটার দূরে তারা আরও একটি হোটেলের সন্ধান পান, যেখানে তারা 1 রাত কাটান, এবং তারপর তারা চলে যান একবালপুরের আরও একটি গেস্ট হাউসে। অর্থাৎ এই যে বারংবার গেস্ট হাউসগুলো চেঞ্জ করা, বারংবার এক একটা গেস্ট হাউসে 1 থেকে 1.5 দিনের বেশি না থাকা, এবং বিভিন্ন মোবাইলের দোকানের নাম উঠে আসছে, যেখান থেকে এখনো পর্যন্ত এনআইএ আধিকারিকরা মনে করছেন যে মোবাইলের সিম কার্ড তারা অনবরত চেঞ্জ করেছিলেন, নাম্বার চেঞ্জ করেছিলেন। তার কারণ এই ধরনের বিষয়গুলোতে দেখতে হবে যে অনেক সময় টাওয়ার লোকেশন ট্র্যাক করে বহু ক্ষেত্রেই আমরা দেখে থাকি পুলিশ আধিকারিকরা সক্ষম হন এদের নাগাল পাওয়ার জন্য। ফলে এই যে মোবাইলের সিম কার্ডগুলো চেঞ্জ করা, এই বিষয়গুলো হচ্ছিল। কিন্তু দীঘার হোটেলে পৌঁছানোর পর তাদের মধ্যে কোথাও গিয়ে একটা সেলফ ওভার কনফিডেন্স জন্ম নেয় যে যদি তারা এখানে বেশ কিছুদিন থাকেন, মানে ব্যাঙ্গালোরের যে বিস্ফোরণ 1 মার্চ, তারপর থেকে বেশ 1 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল, প্রায় 1.5 মাসের কাছাকাছি। এবার হয়তো তাদের নাগাল পেতে বেশ কিছুটা নাকানি চোবানি খেতে হবে তদন্তকারী আধিকারিকদের। সেই জন্যই তারা কিন্তু সেখানে দরকারের থেকে আরো বেশি দিন সেখানে থেকে গেলেন, এবং তারপরে অবশেষে এনআইএর আধিকারিকরা 12 তারিখ সকালবেলা, ভোরবেলা গ্রেপ্তার করতে সক্ষম হলেন ধৃত এই সন্দেহভাজন 2 জঙ্গিকে। ইতিমধ্যেই যিনি অটো চালক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল এলাকা থেকে তারা ওই কালীঘাটের অটোতে তারা উঠেছিলেন, যেটা মূলত হাজরা এবং খিদিরপুর রুটের অটো, এবং তারপর তারা খিদিরপুর, ইকবালপুরের মতো যে সমস্ত গেস্ট হাউসগুলো রয়েছে সেখানে তারা ছিলেন। এবং এনআইএর আধিকারিকদের কাছে এটা প্রথম থেকেই কিন্তু খবর ছিল, মানে তারা যে মুহুর্মুহু লোকেশন চেঞ্জ করছে বলে পুলিশ আধিকারিকরা তাদের ধরতে পারছেন না বা নাগাল পাচ্ছেন না, তেমনটা পাওয়ার অবকাশ নেই। তার কারণ যে গেস্ট হাউসে আজকে সকালবেলা আমরা পৌঁছেছিলাম, ড্রিম গেস্ট হাউস, যেটা মূলত ইকবালপুরে রয়েছে, সেই গেস্ট হাউসের যিনি কর্মী রয়েছেন তিনি বলেছেন যে এনআইএর আধিকারিকরা বেশ কয়েকদিন আগেই এই হোটেলে তারা এসে পৌঁছেছিলেন। এসে তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে কলকাতার এই হোটেলগুলোতে 1 থেকে 1,500 টাকার মূল্যের যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেখানে তারা ঘাঁটি গাড়ছেন, অত্যন্ত জনবহুল পজ এলাকা যেগুলো সেই জায়গাগুলোতে। এবং সেখানে এনআইএর আধিকারিকরা 4-5 দিন আগেই ছানবিন করে গিয়েছেন। শুধু তাই নয়, এনআইএর বেশ কয়েকজন আধিকারিকরা এখনো, মানে যেটা শেষ পাওয়া খবর, যে আজকে সকাল পর্যন্ত ইকবালপুরের ওই গেস্ট হাউসেই ছিলেন। তার কারণ এই ধরনের মানে এই জঙ্গি বা নাশকতার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের একটা র্যাকেট বা চক্র কাজ করে। অর্থাৎ এই দুজন ধৃত সন্দেহভাজন জঙ্গি যারা এই মুহূর্তে এনআইএ আধিকারিকদের জালে রয়েছেন, ব্যাঙ্গালোরে নিয়েও যাওয়া হয়েছে ট্রানজিট রিমান্ডে, তাদের সঙ্গে কলকাতার কানেকশনটা আরো গভীর কিনা, আরো অনেকে জড়িত রয়েছেন কিনা, অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখবার প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেই মতো করেই কিন্তু তারা আজকে সকাল পর্যন্ত ইকবালপুরের ওই হোটেলেই এনআইএর আধিকারিকরা ছিলেন। এবং পরবর্তীকালে তারা আরো বেশ কিছুটা ইনভেস্টিগেশন, যেহেতু সময় সাপেক্ষ বিষয়, এগুলো তারা খতিয়ে দেখছেন। এবং মাঝের প্রায় বেশ কয়েকদিন মিসিং রয়েছে, তাদের লোকেশনগুলো ট্র্যাক করার ইতিমধ্যেই চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের যেহেতু ইতিমধ্যেই হেফাজতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, ফলে এবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই যে 4টি হোটেল বাদ দিয়ে আর বাদবাকি যে দিনগুলো ছিল সেগুলোতে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, কোনো গ্যাংয়ের সঙ্গে বা কলকাতারই কোনো গ্যাং, এমন হয়তো অনেক জায়গায় থাকতে পারে যে গ্যাংয়ের সঙ্গে তারা মিটিং করেছিলেন, তাদের অনেক কোড বা ডিকোড ভাষা থাকে যেগুলোর মারফত তারা কথাবার্তা বলেন, যোগাযোগ করেন, এই ধরনের কার্যকলাপ করেছিলেন কিনা, এটাই এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের প্রধান বিষয় হয়ে দাঁড়াচ্ছে এনআইএর আধিকারিকদের কাছে। শাহানা, বেশ, ধন্যবাদ অভিরূপা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে।